কিন্তু মা মানে কথা হয়তো বা অনেক কিছুই হয়নি, কিন্তু আমি লতাকে এতটুকু বুঝিয়েছি যে ও যেটা চায় সেটা কখনোই হবে না। আর এই কথা শোনার পরও যখন ও এসেছে তখন মনে হয় আমার এটা তো একদিকের কথা হলো, আমার দিকের কথা তো কোনো কিছুই হয়নি। আমি যেটা চাই, এই ফয়সালাটা কি তোমার আগে করা উচিত ছিল না সুমন? তোমরা আমার অনেক কষ্টের সন্তান সুমন, নিজের রক্ত জল করে আমি তোমাদের মানুষ করেছি। মা আমি সেটা হ্যাঁ, তোমরা এখন বড় হয়েছ, নিজেদের ভালো মন্দ বুঝতে শিখেছ, সুখ চিনতে শিখেছ। তোমার যদি মনে হয় তোমার নিজের মতো করে তুমি সুখী হবে, যাও, আমি বাধা দেব না, কোনো দাবিও তুলব না। জীবনের বাকি যে কটা দিন আছে আমি চালিয়ে নিতে পারবো। তোমাদের কারো আমার জন্য কিচ্ছু করতে হবে না, কিন্তু যদি মনে করো জীবনের সুখ দুঃখটাকে আমার সাথে ভাগাভাগি করে নেবে, তাহলে আমার কথাটাকে তো গুরুত্ব দিতে হবে সুমন। তুমি কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ মা, পেরেছি। বুঝে থাকলে এখন যাও, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নাও, আর সিদ্ধান্তটা আমাকে জানিও। যাও। তুমি কি আমাকে কিছু বলতে চাও? বলতে চাইলে বলে ফেলো, দ্বিধা বা সংকোচের কিছু নেই। আমি নিজেই তো তোমাকে দুটো পথের কথা বললাম, তুমি যে পথ বেছে নেবে আমিও সেটা হাসি মুখে মেনে নেব। বলো কি বলতে চাও, বলে ফেলো। না মা, কিছু না, কিছু না। আমি আজও জানি না হঠাৎ করে তোমাদের মধ্যে এমন কি হলো যার কারণে আলাদা হয়ে গেলে। মাকে জিজ্ঞেস করেছি, ভাইয়াকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউই আমাকে পরিষ্কারভাবে কিছু বলেনি। অনেকবার ভেবেছি তোমাদের বাড়িতে যাব, কিন্তু সত্যি কথা বলতে সাহস করে উঠতে পারিনি। আচ্ছা ভাবি, তোমার কি একবারও আমাদের কথা মনে হয়নি? হয়েছে সীমা, সবসময় মনে হয়েছে। মিথ্যে কথা। এমন হলে অবশ্যই তুমি আমাদের খোঁজ খবর নিতে, অন্তত একটা ফোন তো করতে। অনেকবারই ফোন করতে চেয়েছি, কিন্তু ওই যে তোমার মতো সাহস করতে পারিনি। আচ্ছা ভাবি, কি এমন হয়েছিল বলো তো? সেসব নিয়ে কথা বলে আর কি হবে সীমা, মাঝখানে দিনগুলো আমি ভুলে যেতে চাই। হ্যাঁ, এটাই ভালো। শেষ পর্যন্ত যে তুমি ফিরে এসেছো এতেই আমি খুশি। ভাবি, একটা কথা বলি, তোমাদের মধ্যে যাই ঘটুক না কেন আমাকে এখনো দূরে সরিয়ে দিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি ভাবি, অনেক ভালোবাসি। মাঝে মাঝে তোমার জন্য এত কান্না পেতো যে আমি
কিছু হয়নি তো? মা কি বললেন? কি হলো সুমন? কিছু বলছো না যে? মা কি বললেন? আমি তোমাকে একটা কথা বলি লতা, তুমি কিছু মনে করো না। আমাদেরকে নিয়ে মা অনেক কষ্ট করেছেন, কিন্তু আমাদেরকে কখনো এতটুকু কষ্ট বুঝতে দেননি। মাকে এখন ভালো রাখা আমাদের দায়িত্ব। তাই তোমাকে একটা অনুরোধ করি, মায়ের কষ্টটা বুঝে মাকে একটু ম্যানেজ করে চলার চেষ্টা করো। যদি তোমার কষ্টও হয়, মা যেটা বলে সেটা মেনে নিয়ে চলার চেষ্টা করো। দেখো লতা, আমাকে ভুল বোঝো না, আমি মাকে একটু শান্তি দিতে চাই। আর তোমাকেও হারাতে চাই না। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। লতা, মানে তুমি নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছো। ও আয় বস। তুমি কি কিছু বলার জন্য আমাকে ডেকে পাঠিয়েছো? ওই বিষয়টা কিছু করতে পারলি? কোন বিষয়টা? ওই যে রিমা, কাগজ। সময় লাগবে ফুপু, তবে বিষয়টা অনেকখানি নির্ভর করছে কথার উপরে। ওই পারে এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি সমাধান করতে। কিন্তু ওর কথাবার্তা শুনে তো মনে হয় না ও এরকম কিছু করবে। এখনো তো ওই ছেলেটার জন্যই। ফুপু দেখি বুঝিয়ে শুনে পারি কিনা। ধরো রাজি হলো না, তখন? তখন ঝামেলা একটা হবে, কিন্তু শেষ তো করতে হবে ফুপু। কি যে একটা সমস্যার সৃষ্টি করলো মেয়েটা। আচ্ছা আশিক, সুমনের সাথে তোর কি কি কথা হলো? বিষয়টা যদি আগের পর্যায়ে থাকে তাহলে তো আবারও সেই একই ঘটনা ঘটবে। তুই কি সুমনকে সব কিছু বুঝিয়ে বলেছিস? বলেছি যতটুকু প্রয়োজন, তবে খুব বেশি কিছু বলেছি তা নয়। আমি আগে লতাকে পাঠাতে চেয়েছিলাম, এখন ও গেছে। এখন দেখা যাক, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া যাবে। তোর কথাটা ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে সুমনের মায়ের সাথে তোর কথা বলা উচিত ছিল। কথাটা যে আমার মনে হয়নি তা নয়, আমি সুমনকে বলেও ছিলাম, কিন্তু সুমন আমাকে বলল ওই ওর মার সাথে আগে কথা বলবে। ফুপু, ওদের সমস্যাটা যদি ওরাই সমাধান করতে পারে তাহলে সেটাই তো ভালো। দেখ, যা ভালো মনে হয়। সম্পর্ক পুরনো হলেও মাঝখানে তো একটা বড় গ্যাপ হয়েই গেছে। এতদিন পর মেয়েটা গেল, আমাদের তো কাউকে একজন যাওয়া উচিত। তুই যদি বলিস আমি একবার যেতে চাই, লতাকেও দেখে আসলাম আর ওর শাশুড়ির সাথেও একটু কথা বলে আসলাম। আমরা তো মেয়ে পক্ষ, ওই গ্যাপটা আমাদেরই পূরণ করতে হবে। যাতায়াত না থাকলে আত্মীয়তা গাঢ় হয় না। আমি কি যাব একবার? বেশ, যাও। পারলে লতা সুমনকে নিয়ে এসো আর ওদেরকে দাওয়াত দিয়ে এসো। ঠিক আছে, তাহলে আমি কালই যাব। আর কিছু বলবে?
আমি চলে যাই। আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তুমি জানো কি না জানি না, তোমার এই চোখের জল আমাকে, আমাদের পুরো পরিবারকে কতটা কষ্ট দিচ্ছে। কথা, তুমি আমাদের সবার আদরের বোন, তাই তোমার জীবনের এরকম টানাপোড়েন আমাদের কারো কাছে কাম্য নয়। তাই আমরা সবাই মিলে তোমার সিদ্ধান্তকেই মেনে নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, আমি তোমার বিরোধিতা করেছি, কিন্তু কেন করেছি সেটা তুমি এখন বুঝবে না, একদিন বুঝবে যে এটা তোমার ভালোর জন্যই ছিল। কথা, তাছাড়া চেষ্টা তো তুমিও কম করোনি, কিন্তু ফলাফল তো শূন্যই থেকে গেল। আমাদেরকে ত্যাগ করে তুমি যদি শান্তিতে থাকতে, সুখে থাকতে, তবুও আমরা মনে মনে একটা সান্ত্বনা পেতাম, কিন্তু তা তো হলো না। তিল তিল করে জমে ওঠা সমস্যা তোমাকেও যন্ত্রণা দিচ্ছে, আর এই পরিবারটাকেও একটা হুমকির মুখে দাঁড় করিয়েছে। কিন্তু বিষয়টা তো শেষ হওয়া দরকার, তোমার নিজের জন্য, এই পরিবারের জন্য। দেরি করলে তো আরো ঝামেলা তৈরি হবে। কথা, বর্তমান পরিস্থিতিতে আইনের আশ্রয় না নেওয়া ছাড়া আর কোনো পথ নেই আমার। আমি আমার উকিলের সাথে কথা বলেছি, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে এটাই করতে হবে। আমি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। কথা, আর তোমাকে সাক্ষী দিতে হবে। বিষয়টা নিয়ে কাল উকিল সাহেব তোমার সাথে কথা বলতে আসবেন। মামলাটা কিসের মেজু ভাইয়া? প্রতারণা এবং জালিয়াতি। একটা মানুষ আমার পরিবারের সাথে, আমার বোনের সাথে প্রতারণা করে যাবে, আর আমি তাকে ছেড়ে দেব? রিমা আর রোহান দুজনকে আমি এমন শিক্ষা দেব যে শিক্ষাটা তো তোমারও হতে পারে মেজু ভাইয়া। তুমি কি বলতে চাইছো? কেউ একজন আমার স্বামীর নামে মামলা করবে আর তাকে আমি ছেড়ে দেব মনে করেছো? আমার স্বামী আমার সম্পত্তি নিয়েছে, তোমাদেরটা তো নয়। তাহলে কিসের প্রতারণা হলো মেজু ভাইয়া? আমি তোমাকে আগেই বলে রাখছি, এমন কিছু করতে যেও না মেজু ভাইয়া, তাহলে আমিও কিন্তু সাংঘাতিক একটা কিছু করব। তখন কিন্তু আমাকে দোষ দিতে পারবে না। কাল সকালে আমি এখান থেকে চলে যাব, তুমি বলে দিও কেউ যেন আমার সাথে কোনো ঝামেলা না করে। তুমি চলে যাও মেজু ভাইয়া।
বাড়ির জন্য মন বুঝি কেমন করছে, তাই না? মাঝে মধ্যে না আমার নিজের উপর নিজের খুব রাগ হয়, কেন যে আমার সাথে তোমার দেখা হয়েছিল, এই আমার কারণেই তোমার জীবনটা এরকম এলোমেলো হয়ে গেল, তাই না? সেটা কি তুমি আজই বুঝতে পারলে? না, সেটা আমি আগেও বুঝতাম। তাহলে কেন আবার আমাকে এই জীবনের মাঝে টেনে আনলে? আমি তো সব ছেড়ে তোমাকে ভুলে বেশ দিন কাটাচ্ছিলাম, কেন আবার আমাকে নিয়ে এলে? বলো সুমন, বিষয়টা আমার জানা দরকার। হয়তো আমি তোমাকে এখনো ভালোবাসি। হয়তো, নিশ্চিত তো নয়। আর সেই বন্ধনের দায়ে আমার পরিবার আমাকে আজকে এখানে ঠেলে ঠুলে পাঠিয়েছে, আর তুমিও কোনো কিছু না বুঝে আমাকে নিয়ে এসেছো। হয়তো পুরোটাই একটা সামাজিক লোক লজ্জার ভয়, আমার পরিবারেরও তোমারও। সুমন, আজ সারাটা দিন আমি তোমাদের কথা নিয়ে অনেক ভেবেছি, তোমার কথা, মায়ের কথা। আর ভেবে ভেবে আমার কি মনে হয়েছে জানো, তোমার আর মেজো ভাইয়ার আর একটু সময় নেওয়া উচিত ছিল, বিশেষ করে তোমার। মায়ের সুখ চাওয়াটা অন্যায় না সুমন, কিন্তু তোমার আরো সুমন, গল্প করতে হলে লাইটটা অফ করে দাও। মাসে মাসে ইলেকট্রিক বিল টানতে আমার খুব কষ্ট হয়। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। এই তো আছি। আসেন, ভেতরে আসেন। হুট করে এসে বোধহয় আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। না না, ঝামেলা কি? আমাদের এই ঘরে আপনাদের পায়ের ধুলো পড়াটা তো আমাদের জন্য সৌভাগ্যের। কি যে বলেন বিয়ান সাহেব, আপনারা হচ্ছেন আমাদের পরম আত্মীয়, আর আত্মীয়র বাড়িতেই তো আত্মীয় আসবে, এটাই তো স্বাভাবিক। এটাতে সৌভাগ্যের কি আছে? সত্যি কি সেটা আপনারা মানেন? নিশ্চয় মানি। না বেয়ান সাহেব, মানেন না। মানলে মেয়েটাকে এইভাবে পাঠাতেন না। পাঠাবার আগে অন্তত একটিবার আমার সাথে কথা বলতেন। আমি ধারণা করি শুধু সুমনকেই আপনাদের দরকার, আমাদের নয়। তাই সুমনকে ডেকে নিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলেন। সত্যি খুব ভুল হয়ে গেছে বিয়ান সাহেবা। আসলে এই বিষয়টা আমাদের মেজো ছেলে আশিক মেটানোর চেষ্টা করছে তো। আশিক ছেলে মানুষ তো, হয়তো বুঝে উঠতে পারেনি। সত্যি খুব অন্যায় হয়ে গেছে বিয়ান সাহেবা, আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চেয়েছি। অন্যায় ক্ষমা করা যায় বেয়ান সাহেবা, কিন্তু অপমান হজম করা যায় না। এসেছেন তো মেয়েকে দেখতে, পাঠিয়ে দিচ্ছি। এটা কি করলো আশিক?
আমারই বা কেন বিষয়টা মাথায় এলো না? আমারও তো উচিত ছিল একবার কথা বলার। কেন যে বারবার আমার তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ। আমাদের বাড়িতে একবার যেতে পারবে? আমি কিছু জিনিস। বৌমা, তোমার ফুপু এসছে। ফুপু এসেছেন? দাঁড়াও বৌমা। সুমন, তুমি একটু বাইরে যাও তো, বৌমার সাথে আমার কিছু কথা আছে। বৌমা, তোমাকে আমি আগেও বলেছি আমার সংসারে আমি আর কোনো অশান্তি চাই না। তোমার ফুপুর সাথে কথা বলে যা হোক একটা ফয়সালা করে নিও। আমি জানি আমার উপরে তোমার খুব বিরক্তি হচ্ছে, কিন্তু আমি যা করছি, যা বলছি, সব তোমাদের ভালোর জন্য করছি। এখন না বুঝলেও পরে তা বুঝতে পারবে। যাও, ফুপুর সাথে দেখা করে নাও। ফুপু, কেমন আছো তুমি? ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছি। কি দেখছো ফুপু? সত্যি তুই ভালো আছিস? ভালো না থেকে কি আমার কোনো উপায় আছে ফুপু? ভালো থাকার জন্যই তো তোমরা আমাকে এখানে পাঠিয়েছো। বাড়ির সবাই কেমন আছে ফুপু? কথার কি অবস্থা? ওর কথা আর বলিস না, এখনো রোহানকে নিয়েই ভাবছি। ওর কথা মনে হলে অনেক খারাপ লাগে ফুপু। কেন যে ও এমন একটা ঝামেলা নিজেকে জড়ালো? ওর কথা থাক, তোর বিষয়ে বল। কি অবস্থায় তোর এখানে? সেই একই অবস্থা, কোনো পরিবর্তন হয়নি। আমি তো বুঝতে পারছি না, আশিক তাহলে সুমনের সাথে কি কথা বলল? আসলে ভুলটা আমারই হয়েছে, আমারই কথা বলা উচিত ছিল। আচ্ছা, তুই একটু বিআইন সাহেবকে ডাকতো। না ফুপু, বিষয়টা নিয়ে এখনই কিছু বলতে যেও না। আমি একটু সময় দেখতে চাই। কিন্তু বিষয়টার তো একটা ফয়সালা হওয়া দরকার। তুই মনের ভিতরে এসব কথা জমিয়ে রেখে কতদিন ভালো থাকবি? আচ্ছা চল, তোরা আমার সাথে চল, সবাই একসাথে মিলে আলাপ করি। দরকার হলে সুমনও আমাদের সাথে থাকলো। সুমন কিছু করতে পারবে না ফুপু, আমি বুঝে গেছি। যা করার আমাকেই করতে হবে, আর সেই জন্যই আমি কিছুটা সময় দেখতে চেয়েছি। দেখ, তুই যা ভালো বুঝিস। ঠিক আছে, আলোচনা নাই বা করলাম, তুই আমার সঙ্গে চল, 2-1 দিন বেরিয়ে আসবি। না ফুপু, আজ না, মাত্র তো হলো এসেছি, আরও কিছুদিন যাক। তুমি বসো, আমি তোমার জন্য চা করে আনছি। না না, লাগবে না, তুই বরং তোর শাশুড়িকে একটু ডেকে দে, আমি বিদায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। কেন যে সব দিকে এত ঝামেলা? ও না বললেও আমি তো বুঝতে পারি ও ভালো নেই। আর বেহাইন আমার সাথে এমনভাবে কথা বললো যে মায়ের মাথা ব্যথা করছে তো তাই। ও
ঠিক আছে, আমি তাহলে আসি। তুই ভালো থাকিস। ফুপু, এভাবে এখানে আর এসো না ফুপু। দরকার লাগলে আমি খবর দেব। আর মেজু ভাইকে বলো আমি ভালো আছি, খুব ভালো আছি। আমি জানি না রিমা, সামনে আমার জন্য কি দিন অপেক্ষা করছে। তবে আমি বুঝতে পারছি আমার সময় ফুরিয়ে যাচ্ছে। এই জন্য আমার কোনো কষ্ট নেই, কারণ এই সবকিছু আমার কর্মফল। গত কয়েকটা দিন আমি আলো দেখি না, বাতাস দেখি না, আকাশ দেখি না। এই চার দেয়ালের মাঝখানে একান্ত ভাবনায় ডুব দিয়ে আমার দিন কেটে যায়, রাত কেটে যায়। গতকাল আমি সারা রাত ঘুমাতে পারিনি, বুঁদ হয়েছিলাম নিজের ভেতরে নিজে। হঠাৎ কে যেন আমার সামনে আমার জীবনের খাতাটা তুলে ধরল। আমি আমি অবাক হয়ে প্রতিটা পৃষ্ঠা দেখলাম। সেখানে শুধু আমার ভুল আর ভুল আর ভুল। তার মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা, সেটা হলো অপরিসীম ভালোবাসা নিয়ে তুমি আমার জীবনে এসেছিলে, আমার জীবনটাকে ভরিয়ে দিতে। অথচ আমি মোহ আমাকে টেনে নিয়ে গেছে মিথ্যে মায়ার দিকে, আর সেই মায়া আমাকে ভুল পথে ঘুরিয়ে ঘুরিয়ে আর জীবনের শেষ প্রান্তে এনে দাঁড় করিয়ে দিল। রিমা, রিমা, আমি জানি জীবনের রাস্তা ওয়ান ওয়ে। একবার পেরিয়ে এলে আর পেছনে ফেরা যায় না। কিন্তু যদি যেত, সাধের জীবন বন্ধক রেখে আমি তোমার পায়ের কাছে বসে বলতাম, রিমা, রিমা, চাই চাই, আমি তোমাকে চাই, তোমাকে চাই রিমা। সত্যি করে বলো তো রিমা, সত্যি কি আমরা নতুন করে আবার জীবনটা শুরু করতে পারি না? বলো রিমা, রিমা, বলো, পারি না? মাখন, এর মধ্যে একটা কাগজ আছে, এখানে ওনার একটা সই লাগবে, বুঝতে পেরেছো?
আর কি, ঝামেলা তো মিটে গেল। যান নিজের রুমে যে বসুন, আমি কাগজপত্র সব নিয়ে আসছি, বুঝিয়ে দেব। নোমান সাহেব, নিজের কর্মের কথা নিজে বলতে নেই, তারপরেও বলছি, এই চিঠিটা ম্যাডামকে দিয়ে সই করাতে আমাকে যে কত কথা বলতে হয়েছে, কত ধরনের অনুরোধ করতে হয়েছে, তা আপনি ধারণা করতে পারবেন না। আপনাকে আপনার জায়গায় ফিরিয়ে আনতে পেরে আমার যে কী যে ভালো লাগছে, কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। কিন্তু কাজটা বোধহয় আপনি ঠিক করেননি। মানে এত বড় ঘটনার পর আমাকে কি এখানে ফেরা উচিত? আপনি তো সবই জানেন কাদ্রি সাহেব, কিভাবে আমাকে রিজাইন করানো হয়েছিল। সেই দিনের সে অপমান আমি ভুলতে পারি না। ইস, চালটা একেবারে উল্টো হয়ে গেল। কি ভাবছেন কাদ্রি সাহেব? ইস, ভাবছি এই বিষয়টা তো একবারের জন্য আমার মাথায় আসেনি। আসলে হয়েছে কি নোমান সাহেব, আপনি তো জানেন যে আমি সব কিছুই খুব সহজভাবে দেখি আর কি। মানে আমার মনে হয়েছিল আপনাকে অফিসে ফিরিয়ে আনা দরকার, তাই আমি ভুল হয়ে গেছে, মারাত্মক ভুল হয়ে গেছে আমার। আসলে এই বিষয়টা আমার আগেই ভাবা উচিত ছিল। না, যেই অপমান আপনাকে করা হয়েছে তারপর এই অফিসে আপনার বসা কোনো ক্রমেই ঠিক হবে না। বিনা অপরাধে যেই পরিমাণ অপমানিত হয়েছেন আপনি, কে বলতে পারেন যে ভবিষ্যতে এর চেয়ে আরো অনেক বেশি কিছু হবে না?